আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাসে। আমরা বিগত 7টি ক্লাসের মতো, আমাদের অনলাইন ক্লাসের 7টি ক্লাসের মতো আজকেও আমরা আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর রসায়নের 11 অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে। এবং আজকে এই চ্যাপ্টারটির উপরে 8ম ক্লাস, এবং আজকে এই চ্যাপ্টারটি আমরা শেষ করে ফেলব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস শেষে আমরা যে বিষয়গুলি অর্জন করব, অর্থাৎ আজকের ক্লাসের শিখন ফলটি হবে অ্যারোমেটিক যৌগ তোমরা ব্যাখ্যা করতে পারবে আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে বা পর্যবেক্ষণ করলে। সেই সাথে অ্যারোমেটিক ও অ্যালিসাইক্লিক যৌগের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। এর পাশাপাশি আজকে এই পাঠ শেষে আমরা বিভিন্ন বোর্ডে বিভিন্ন বছরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে আসে তার মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, এবং আমরা দেখব যে এতদিনে আমরা যা শিখলাম, যে বিষয়গুলো অধ্যয়ন করলাম, সেখান থেকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি কিনা। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি? আমরা এর আগে বলেছিলাম, যখন আমরা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ পড়েছিলাম তখন বলেছিলাম যে হাইড্রোকার্বন সমূহকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে তখন আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে অ্যারোমেটিক আর একটা ছিল অ্যালিসাইক্লিক। আজকে এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনের যে শ্রেণী বিভাগ অর্থাৎ অ্যারোমেটিক এবং অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে যে সকল চক্রাকার যৌগে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান থাকে, যেখানে n এর মান 1, 2, 3 ইত্যাদি হয়ে থাকে, তাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। আসো আমরা আর একটু সহজ করে বিষয়টাকে বুঝে নিই। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে বুঝতে গেলে আমাদেরকে প্রথমে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একটা উদাহরণ দেখতে হবে। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সবচেয়ে প্রচলিত যে উদাহরণটি, সেটি হচ্ছে বেনজিন। আমরা বেনজিনের যে চিত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখছি যে বেনজিনের অণুতে 6টি কার্বন আছে এবং 6টি হাইড্রোজেন আছে, এবং এই 6টি কার্বন 6টি হাইড্রোজেন মিলে একটি চক্র তৈরি করেছে, একটা ক্লোজ চেইন তৈরি করেছে। এই জন্য আমরা বেনজিনকে বলছি এটা একটা চক্রাকার যৌগ। এখন এই চক্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3টা জায়গায় ডাবল বন্ড আছে, এবং ডাবল বন্ডের পজিশনটা এরকম: একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড। এই ধরনের একটার পর একটা যদি দ্বিবন্ধন থাকে, তাহলে সেই দ্বিবন্ধনকে বলা হয় একান্তর দ্বিবন্ধন। তার মানে এই যে বেনজিন অণুটা আমরা দেখতে পাচ্ছি, সেই বেনজিন অণুতে একান্তর দ্বিবন্ধন আছে। আমরা এটাও খেয়াল করছি যে এই বেনজিন অণুতে সর্বমোট 3টি দ্বিবন্ধন রয়েছে। আমরা জানি, এর আগে আমরা শিখেছি যখন অ্যালকিন পড়েছিলাম, যে সকল একক বন্ধনকে বলা হয় হচ্ছে সিগমা বন্ধন। একক বন্ধন তৈরি হওয়ার পরে যে বন্ধনগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় পাই বন্ধন। যেমন বেনজিনের অণুতে যে 3 জায়গায় ডাবল বন্ড আছে, সেই ডাবল বন্ড দুইটার মধ্যে একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। তার মানে বেনজিনের অণুতে সর্বমোট 3টি পাই বন্ধন আছে। আমরা জানি যখন সমযোজী বন্ধন গঠন হয়, একটা বন্ধন তৈরি হতে গেলে এক জোড়া ইলেকট্রন শেয়ার হওয়া লাগে। তার মানে সহজ কথায় একটা বন্ধন মানে 2টা ইলেকট্রন বা এক জোড়া ইলেকট্রন। তাহলে বেনজিনের এই অণুতে আমরা দেখতে পাচ্ছি যে 3 জায়গায় ডাবল বন্ড আছে, তার মানে সেখানে 3টি পাই বন্ধন আছে। যেহেতু একটি বন্ধন মানে 2টি ইলেকট্রন, তাহলে 3টি পাই বন্ধন মানে এখানে 6টি ইলেকট্রন আছে, এবং পাই বন্ধন গঠন করে যে ইলেকট্রনগুলো তাদেরকে বলা হয় পাই ইলেকট্রন। অর্থাৎ এই অণুটার মধ্যে 6টি পাই ইলেকট্রন বিদ্যমান।
এখন আমরা 6টি পাই ইলেকট্রন চিনলাম, কিন্তু সঞ্চারণশীল বলতে কি বোঝাচ্ছে? সঞ্চারণশীল বলতে বোঝাচ্ছে এই পাই ইলেকট্রনগুলো বা এই পাই বন্ধনটাও এই যে যে জায়গায় আছে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, যে জায়গায় আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেই জায়গায় কিন্তু ফিক্সড থাকে না বা নির্দিষ্টভাবে অবস্থান করে না, বরঞ্চ এটা এই চক্রটার মধ্যে ঘুরতে থাকে। এই যে পাই বন্ধন বা পাই ইলেকট্রনটা যে ঘুরছে, এই ধরনের পাই ইলেকট্রনকে আমরা বলে থাকি সঞ্চারণশীল পাই ইলেকট্রন। আমরা বিভিন্ন বইয়ে দেখে থাকি যে বেঞ্জিনের চিত্রে, আমরা এখন যে চিত্রটা দিয়েছি, অনেক বইয়ে চিত্রে একটা ষড়ভুজ আঁকা থাকে এবং তার মাঝে একটা গোল চিহ্ন দেওয়া থাকে। এই যে গোল একটা বৃত্তাকার চিহ্ন দেওয়া থাকে, এর মানে বোঝায় ওই পাই বন্ধনগুলো আসলে এক জায়গায় স্থির নেই, বরঞ্চ সমস্ত জায়গায় ওই চক্রের মধ্যে সব কার্বনের মাঝেই ওই ইলেকট্রনগুলো ঘুরছে। বিষয়টা আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে আমাদের বাসায় যে সিলিং ফ্যান আছে, সিলিং ফ্যানটা যখন বন্ধ থাকে তখন তার 3টা পাখা আলাদা করে বোঝা যায়, কিন্তু যখন আমরা সুইচ অন করে দিই, অর্থাৎ পাখাটা যখন ঘুরতে থাকে, তখন ওই পাখা 3টি কিন্তু আলাদা করে বোঝা যায় না, বরঞ্চ সম্পূর্ণ পাখাটাকে মনে হয় একটা প্লেট মতো, একটা বৃত্তাকার চক্র মতো মনে হয়, কিন্তু যখন স্থির থাকে তখন আলাদা করে বোঝা যায়। এখন এখানে এই পাই বন্ধনটা স্থির দেখানো হয়েছে, কিন্তু আসলে এই পাই বন্ধনটা সব সময়ের জন্য এই চক্রের মধ্যে ঘুরছে, আর ঘুরছে বলেই এটার চিত্রের মাঝে ষড়ভুজ এঁকে মাঝখানে একটা বৃত্তাকার চিহ্ন দিয়ে দেওয়া হয়। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা একটা চক্রাকার যৌগ, অর্থাৎ বেঞ্জিন একটা চক্রাকার যৌগ। সেই বেঞ্জিনের মধ্যে পাই বন্ধন আছে এবং পাই বন্ধনগুলো ঘুরছে, অর্থাৎ সঞ্চারণশীল পাই ইলেকট্রন। এখন আমাদেরকে বলতে হবে যে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন এর অর্থ কি। আমরা এখন সেটা ব্যাখ্যা করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট পাই বন্ধনের সংখ্যা 3টি, তার মানে পাই ইলেকট্রনের সংখ্যা 6টি। অর্থাৎ আমরা লিখতে পারি যে বেঞ্জিনের 3টি পাই বন্ধন, অর্থাৎ 6টি সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে। সংজ্ঞায় বলেছে যে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে এবং সেক্ষেত্রে n এর মান হতে হবে 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। আমরা এখানে দেখতে পাচ্ছি 6টি পাই ইলেকট্রন আছে, সংজ্ঞায় আছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, তার মানে সংজ্ঞা অনুসারে 4n+2 = 6। এখন এই সমীকরণটা সমাধান করে আমরা দেখব যে যদি n এর মান পূর্ণ সংখ্যা হয় তাহলে এই যৌগটা একটা অ্যারোমেটিক যৌগ হবে। তাহলে 4n+2 = 6, এটাকে যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে 4n = দাঁড়াবে 4, অর্থাৎ 2টাকে ওই পাশে নিয়ে গিয়েছি, 4n = 2 হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। তাহলে n এর মান দাঁড়াচ্ছে 1। যেহেতু n এর মান একটা পূর্ণ সংখ্যা চলে এসেছে, সুতরাং এই যৌগটাকে আমরা বলতে পারি এটা একটা অ্যারোমেটিক যৌগ। যেহেতু n একটি পূর্ণ সংখ্যা, সুতরাং বেঞ্জিন একটি অ্যারোমেটিক যৌগ। আমি বিষয়টা আরো একবার স্পষ্ট করে দিই যে একটা চক্রাকার যৌগ হতে হবে, সেই চক্রাকার যৌগে পাই ইলেকট্রন থাকতে হবে বা পাই বন্ধন থাকতে হবে। পাই ইলেকট্রনের সংখ্যা যত হবে সেটা যেন 4n+2 সংখ্যক হয়, যেখানে n এর মানটা পূর্ণ সংখ্যা হবে। এখন মাঝে মাঝে আমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন চলে আসে যে বেঞ্জিন একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো, অথবা ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো, অথবা ফেনল একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। আমরা কিন্তু এখনো পর্যন্ত ন্যাপথালিন বা ফেনল দেখাইনি, কিন্তু প্রশ্নগুলো এভাবে আসে। আর এই প্রশ্ন যদি এভাবে আসে তাহলে আমাদেরকে কিভাবে খাতায় উপস্থাপন করতে হবে? সাধারণত এটি 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসে, অর্থাৎ খ নম্বরের প্রশ্ন হিসেবে আসে। সেক্ষেত্রে প্রথমে অবশ্যই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সংজ্ঞাটা দিয়ে দিতে হবে। এই সংজ্ঞা দেওয়ার জন্য 1 নম্বর বরাদ্দ থাকে। এই সংজ্ঞা দেওয়ার পরে ওই যে যৌগটার কথা বলছে সেই যৌগটার চিত্র আঁকতে হবে, অর্থাৎ গাঠনিক সংকেত এঁকে দেখাতে হবে। যেমন যদি বলে বেঞ্জিন একটি অ্যারোমেটিক যৌগ, তাহলে এরকম বেঞ্জিনের একটা চিত্র দেখাতে হবে এবং সেই চিত্র অনুসারে ব্যাখ্যা করতে হবে যে সেই যৌগটাতে কয়টা পাই বন্ধন আছে। আমরা খুব সহজে গুণে বলে দিতে পারবো, সোজা কথায় যে কয়টা দ্বিবন্ধন আমরা দেখতে পারবো আমরা বলে দিব সে কয়টি পাই বন্ধন আছে। যেহেতু এখানে 3 জায়গায় দ্বিবন্ধন আছে, সুতরাং এখানে 3টি পাই বন্ধন আছে।
আর প্রতিটি বন্ধন মানে দুটি করে ইলেকট্রন, তাহলে 3টি পাই বন্ধন থাকলে তার দ্বিগুণ পরিমাণ ইলেকট্রন থাকবে, অর্থাৎ 6টি সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। এবার আমরা 4n+2 সমান সমান সেই ইলেকট্রন সংখ্যাটা দেখাবো, অর্থাৎ 4n+2 সমান সমান 6। এবং সেক্ষেত্রে সমাধান করার পরে n এর মানটা যদি পূর্ণ সংখ্যা আসে, অর্থাৎ 1 2 3 4 ইত্যাদি আসে, তাহলে সেক্ষেত্রে আমরা যৌগটাকে অ্যারোমেটিক যৌগ বলে সিদ্ধান্ত দিব। আর যদি n এর মানটা ভগ্নাংশ আসে, তাহলে সেই যৌগটাকে আমরা অ্যারোমেটিক বলবো না। তাহলে সেই যৌগটাকে কি বলবো? সোজা কথায়, যে সমস্ত চক্রাকার যৌগ অ্যারোমেটিক হবে না, সেই সমস্ত চক্রাকার যৌগকে আমরা বলবো অ্যালিসাইক্লিক যৌগ। আবারও বলি, যে সমস্ত অ্যারোমেটিক যৌগ, যে সমস্ত চক্রাকার যৌগ অ্যারোমেটিক বলে বিবেচিত হবে না, সেই সমস্ত চক্রাকার যৌগকে আমরা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বা অ্যালিসাইক্লিক যৌগ বলবো। এখন আসো আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের আরো কিছু উদাহরণ দেখে নিই। আমরা প্রথমেই বেনজিনকে বলেছিলাম অ্যারোমেটিক যৌগের উদাহরণ। এই বেনজিন দিয়েই সাধারণত প্রশ্নটা বেশি আসে। এছাড়াও প্রশ্ন আসতে পারে ন্যাপথালিন। এখন যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ন্যাপথালিন। ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ। খেয়াল করে দেখো, ন্যাপথালিনেও কিন্তু সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে এবং একান্তর দ্বিবন্ধন আছে। আমরা এর আগে বলেছিলাম একান্তর দ্বিবন্ধন মানে একটার পর একটা দ্বিবন্ধন। এখানে একটা দ্বিবন্ধন আছে, তারপরে একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, আবার দ্বিবন্ধন। এবার যদি বাম পাশের চক্রটা খেয়াল করি, একটা দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, আবারও দ্বিবন্ধন। সুতরাং এই যৌগটাতে কিন্তু একান্তর দ্বিবন্ধন রয়েছে। তবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একান্তর দ্বিবন্ধন থাকলেই সেটাকে কিন্তু আমরা অ্যারোমেটিক যৌগ বলতে পারবো না। আমরা একটু পরেই সেটা দেখব। একান্তর দ্বিবন্ধন থাকলেই আমরা সেটাকে অ্যারোমেটিক যৌগ বলতে পারবো না। ন্যাপথালিন কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ। আমরা একটু মনে মনে এটার হিসাবটা করে ফেলি। আমরা দেখতে পাচ্ছি ন্যাপথালিন একটি চক্রাকার যৌগ এবং এই চক্রাকার যৌগের মধ্যে সর্বমোট দ্বিবন্ধন আছে 5টি। 1 2 3 4 5, 5টি দ্বিবন্ধন। তার মানে এখানে 5টি পাই বন্ধন বিদ্যমান। তাহলে কি তোমরা বলতে পারো এখানে মোট কয়টি পাই ইলেকট্রন রয়েছে? উত্তর খুবই সহজ, যেহেতু 5টি পাই বন্ধন আছে, সুতরাং এখানে পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি। তাহলে ন্যাপথালিনের অণুতে 10টি পাই ইলেকট্রন আছে। এবার তোমরা একটু হিসেব করে নাও। 4n+2 সমান সমান 10। তাহলে 4n সমান সমান হবে 10 - 2। তার মানে 4n সমান সমান 8। তাহলে n এর মান হয়ে যাচ্ছে 2। এখানে একটা জিনিস বলে রাখি, n এর মান যত হবে ততটা চক্র বোঝাবে। বেনজিনের ক্ষেত্রে n এর মান হয়েছিল 1, তাই বেনজিনের চক্র ছিল একটা। ন্যাপথালিনের ক্ষেত্রে n এর মান হয়েছে 2, তাহলে চক্র হচ্ছে 2টা। এমন অনেক অ্যারোমেটিক যৌগ আছে যেখানে 3টি চক্র আছে, 4টি চক্র আছে। সুতরাং যে অ্যারোমেটিক যৌগে 3টি চক্র আছে তার n এর মান আসবে 3, যার 4টি চক্র আছে তার n এর মান আসবে 4। তো সাধারণত আমাদের এসএসসিতে n এর মান 2 পর্যন্তই আসে, অর্থাৎ সর্বোচ্চ ন্যাপথালিনকেই দেখা যায় যে অ্যারোমেটিক যৌগ এটা ব্যাখ্যা করতে বলে। এছাড়া আমাদের অন্যান্য যে অ্যারোমেটিক যৌগ আছে, যেমন ফেনল। ফেনলে বেনজিনের এই হাইড্রোজেনটা অপসারণ করে সেখানে একটা OH বসেছে, এটাকে বলা হয় ফেনল। ফেনলের আরেক নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড এই শব্দটার সাথে কিন্তু আমরা বেশ পরিচিত। কার্বলিক অ্যাসিড সাপ তাড়াতে ব্যবহৃত হয়। যেখানে সাপের উপদ্রব থাকে সেখানে কার্বলিক অ্যাসিডের বোতলটা খুলে রাখা হয়। ওই কার্বলিক অ্যাসিডের যে উৎকট গন্ধ, সেই গন্ধটা সাপের জন্য খুবই বিব্রতকর। এই জন্য ওই গন্ধটাকে সাপ সাধারণত এড়িয়ে চলার চেষ্টা করে। এই জন্য সাপ তাড়াতে কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়। কার্বলিক অ্যাসিড এটাকে আমরা সাধারণত ভুল করে ফেলি। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি স্টুডেন্ট কার্বলিক অ্যাসিডকে ভুলে কার্বনিক অ্যাসিড বলে ফেলে। কার্বনিক অ্যাসিড এবং কার্বলিক অ্যাসিড এ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। আমরা যে কোমল পানীয় পান করি তাতে কিন্তু কার্বনিক অ্যাসিড আছে। কার্বনিক অ্যাসিড তৈরিতে কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং তার সংকেত হচ্ছে H2CO3।
কিন্তু কার্বলিক অ্যাসিড এটা কিন্তু বিষাক্ত একটা পদার্থ। এটা হচ্ছে ফেনলের আরেক নাম। তোমরা দেখতেই পাচ্ছ কার্বলিক অ্যাসিডের সংকেতটা কি রূপ। এছাড়া আচ্ছা, কার্বলিক অ্যাসিড কি একটি অ্যারোমেটিক যৌগ? আমরা দেখতে পাচ্ছি যে এই চক্রটার মধ্যে 3টা পাই বন্ধন আছে, সুতরাং পাই ইলেকট্রন সংখ্যা 6টি, আর পাই ইলেকট্রন সংখ্যা 6 হলে এন এর মান আসে 1। সুতরাং ফেনল একটি অ্যারোমেটিক যৌগ। এছাড়া আরো একটি যৌগ এখানে যৌগের সাথে পরিচয় দিয়ে দিই, সেটা হচ্ছে টলুইন। এই যৌগটার নাম টলুইন, অর্থাৎ ফেনলের এই OH এর জায়গায় যদি একটা মিথাইল মূলক বসে তাহলে সেই যৌগটার নাম হয়ে যায় টলুইন। এই টলুইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা যৌগ, বিভিন্ন ঔষধ তৈরিতে এবং বিস্ফোরক তৈরিতে এই টলুইন কিন্তু ব্যবহার করা হয়। তোমরা নাম শুনে থাকবে TNT, এটা মারাত্মক একটা বিস্ফোরক পদার্থ যার পূর্ণ নাম হচ্ছে ট্রাই নাইট্রো টলুইন। এই টলুইন থেকেই সেই TNT-টা তৈরি করা যায়, ট্রাই নাইট্রো টলুইন বা TNT। ওকে, আমরা এখন অ্যারোমেটিক যৌগের বিভিন্ন উদাহরণ দেখলাম। এখন আমরা দেখব যে অ্যালিসাইক্লিক যৌগ কোনগুলো। অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, আমরা এর আগেই বলেছি যে অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন কারা, চেনার সহজ উপায়, যে সমস্ত চক্রাকার যৌগকে তুমি অ্যারোমেটিক যৌগ হিসেবে সিদ্ধান্ত নিতে পারবে না, অর্থাৎ যে সমস্ত চক্রাকার যৌগ অ্যারোমেটিক বলে বিবেচিত হবে না, তারাই অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন দেখতেও চক্রাকার, কিন্তু তাদের বৈশিষ্ট্য কিন্তু অ্যারোমেটিক যৌগের মতো নয়, তাদের বৈশিষ্ট্য অ্যালিফেটিক যৌগের মতো। অর্থাৎ এটার সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, যে সকল চক্রাকার যৌগের ধর্ম অ্যালিফেটিক হাইড্রোকার্বনের মতো তাদেরকে আমরা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বলি। সুতরাং অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মতো না হলে তো সেটা অ্যালিফেটিক হাইড্রোকার্বনের মতোই হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলতে আমরা বুঝিয়েছিলাম মুক্ত শিকল হাইড্রোকার্বনকে। তো যাদের গঠনটা দেখতে চক্রাকার কিন্তু আচার আচরণ ধর্ম সবগুলোই মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতো, তাদেরকে আমরা বলে থাকি অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। এখন আমরা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনের উদাহরণটা একটু দেখে আসি। চিত্রে একটা উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, যেখানে 4টি কার্বন আছে এবং 4টি কার্বন মিলে একটা চক্রাকার যৌগ তৈরি করেছে। অর্থাৎ অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনের যে প্রাথমিক শর্ত, এটা একটা চক্রাকার যৌগ হতে হবে, সেই শর্ত কিন্তু সে পূরণ করেছে। এখন এই চক্রে আমরা কয়টি পাই বন্ধন দেখতে পাচ্ছি? আমরা দেখছি যে এখানে 2টি পাই বন্ধন আছে, এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন। তাহলে সর্বমোট পাই ইলেকট্রন সংখ্যা কয়টি? আমরা আগেই বলেছি যে পাই বন্ধন যে কয়টি হবে, পাই ইলেকট্রন সংখ্যা হবে তার দ্বিগুণ পরিমাণ। তার মানে এখানে পাই ইলেকট্রন আছে 4টি। এখন 4n + 2 = তাহলে দাঁড়াচ্ছে 4। আমরা যদি এটাকে সমাধান করি তাহলে n এর মান আসবে 4n + 2 = 4, তার মানে 4n = 4 - 2 অর্থাৎ 2। তাহলে n = 2/4, তার মানে কিন্তু হাফ চলে এসেছে, যেটা কিনা একটা ভগ্নাংশ। আমরা আগেই বলেছিলাম যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন হতে গেলে n এর মানটা কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে, কিন্তু এখানে আমরা দেখছি n এর মানটা ভগ্নাংশ চলে এসেছে, অর্থাৎ হাফ চলে এসেছে। সুতরাং এটাকে আমরা আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারছি না, তার মানে এটাকে কিন্তু অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বলবো। অর্থাৎ যে সমস্ত চক্রাকার যৌগ অ্যারোমেটিক হবে না তাদেরকে আমরা বলবো অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। সুতরাং এই যৌগটা একটা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, কিন্তু এই যৌগটার নাম কি? আসো, এই যে অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, এই অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনগুলোর আমরা নাম বলার চেষ্টা করি। যদি কোনো চক্রাকার যৌগ তুমি দেখো, তাহলে চক্রাকার যৌগের নাম বলতে গেলে একেবারে শুরুতেই তুমি যে শব্দটি উচ্চারণ করবে তা হচ্ছে সাইক্লো। সাইক্লো মানে হচ্ছে চক্রাকার। তো চক্রাকার যৌগ দেখলে প্রথমেই তুমি নাম বলবা সাইক্লো। তাহলে আমরা বললাম যেহেতু এটা চক্রাকার যৌগ, তাহলে এটাকে বললাম সাইক্লো। এখন এখানে কয়টা কার্বন আছে? আমরা দেখতে পাচ্ছি সর্বমোট 4টা কার্বন আছে। তাহলে বিউটেন বা বিউট এই শব্দটা কিন্তু আমাদের মাথায় ঘোরাফেরা করছে, আমরা অ্যাপ্লাই করব একটু পরে। এই যৌগটার মধ্যে কয়টা দ্বিবন্ধন দেখা যাচ্ছে? আমরা দেখছি এখানে 2টা দ্বিবন্ধন আছে। যদি একটা দ্বিবন্ধন থাকতো তাহলে সেটাকে আমরা কিন্তু অ্যালকিন বলতাম, ইন বলে উচ্চারণ করতাম, কিন্তু যদি 2টা দ্বিবন্ধন থাকে তাহলে সেটাকে বলবো
ডাই ইন, দুয়ের জন্য ডাই আর ডাবল বন্ডের জন্য ইন। যেহেতু দুইটা ডাবল বন্ড আছে তাই এটাকে বলবো ডাই ইন। তিনটা ডাবল বন্ড থাকলে সেটাকে আমরা বলতাম ট্রাই ইন। চারটা ডাবল বন্ড থাকলে, একই যৌগে চারটা ডাবল বন্ড থাকলে সেটাকে বলতাম টেট্রা ইন। যেহেতু এখানে দুইটা ডাবল বন্ড আছে তাহলে এটাকে বলবো ডাই ইন। এখন পুরা জিনিসটাকে আমরা একসাথে সাজাই। নামের শুরুতে আসছে সাইক্লো, ঠিক আছে। যেহেতু চারটা কার্বন আমরা বলছি বিউটা, আর যেহেতু চক্রটার মধ্যে দুই জায়গায় ডাবল বন্ড আছে তাই সেটাকে বলছি ডাইন। সব মিলায়ে একসাথে এই যৌগটার নাম হবে সাইক্লোবিউটাডাইন। যৌগটার নাম দাঁড়ালো সাইক্লোবিউটাডাইন। তাহলে কি তোমরা একটু চিন্তা করতে পারো, আমরা যে বেনজিন দেখে এসেছিলাম সেই বেনজিনের এরকম করে নাম দেওয়া যাবে কিনা? যাবে। বেনজিনে একটা চক্রাকার যৌগ ছিল, তাহলে নামের শুরুতেই আমরা বলবো সাইক্লো। তিন জায়গায় ডাবল বন্ড ছিল এবং কার্বন ছিল 6টা, তাহলে 6টা থাকলে সেটাকে বলি হেক্স। আর তিন জায়গায় ডাবল বন্ড আছে তার মানে ট্রাইন। তাহলে বেনজিনের নাম দাঁড়াচ্ছে সাইক্লোহেক্সা ট্রাইন। ওকে, তাহলে আমরা এখন সাইক্লোবিউটাডাইনকে আমরা বলছি এটা কিন্তু অ্যারোমেটিক যৌগ নয়, সুতরাং এটা হচ্ছে একটা অ্যালিসাইক্লিক যৌগ। এখন আমরা আরো একটি চক্রাকার যৌগ দেখতে পাচ্ছি, তবে এখানে আর কোনো দ্বিবন্ধন নেই। তবে নামের ক্ষেত্রে কিন্তু যেহেতু চক্রাকার যৌগ তাহলে এটাকে সাইক্লো বলতেই হবে, তাহলে শুরুতেই আসবে সাইক্লো। এবার কয়টা কার্বন আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে মোট 3টা কার্বন আছে, আর কোনো ডাবল বন্ড নেই, সুতরাং 3টা কার্বন থাকলে তাকে তো আমরা প্রোপেন বলি। তাহলে এবং সব জায়গায় একক বন্ড, সুতরাং এটা প্রোপেন হবে। তাহলে এটার নাম হবে সাইক্লোপ্রোপেন। এই সাইক্লোবিউটাডাইন কিংবা সাইক্লোপ্রোপেন এরা সবাই অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। তাহলে নিশ্চয়ই তোমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনের মধ্যে পার্থক্যটা ধরতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব, এই ছিল আমাদের এই চ্যাপ্টারের মূল জিনিস। এছাড়া এই চ্যাপ্টারে আরো বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাদেরকে একটু পড়ে নিতে হবে। আমার বিশ্বাস সে অংশটুকু তোমরা যদি একটু রিডিং পড়ে নাও তাহলে বইয়ের সাথে তোমাদের সম্পর্কটা আরো গাঢ় হবে এবং সেই জিনিসগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবে। এরকম জিনিসের মধ্যে আছে আমরা যে গত ক্লাসে পলিমার পড়িয়েছি, পলিমারের ব্যবহার, পলিমারের সুবিধা অসুবিধা, কোন পলিমার কি, পলিমারের উদাহরণগুলো। এছাড়া শুরুর দিকে আছে কিভাবে জীবাশ্ম জ্বালানিগুলো তৈরি হলো। তারপরে আমরা যে আমাদের দেশে পেট্রোলিয়াম ব্যবহার করি, এই যে আমরা গাড়িতে জ্বালানি ব্যবহার করছি, পেট্রোল, ডিজেল, অকটেন, এছাড়া গাড়িতে মোবিল ব্যবহার করা হয়, এই জিনিসগুলো আসলে কোথা থেকে নিয়ে আসা হয়? এগুলো মধ্যপ্রাচ্য থেকে, আমাদের দেশে সাধারণত মধ্যপ্রাচ্য থেকে এই তেলগুলো আমদানি করা হয়। আমদানি করার পরে এটাকে বলা হয় ক্রুড অয়েল। বাংলাদেশে নিয়ে এসে এটা রিফাইনারিতে এইগুলো আলাদা আলাদা করা হয়। এই যে আলাদা আলাদা করা হয়, পেট্রোল আলাদা করা হয়, সেখান থেকে ডিজেল আলাদা করা হয়, অকটেন আলাদা করা হয়, মোবিল আলাদা করা হয় এবং ফাইনালি রাস্তায় দেওয়ার পিচটাও আলাদা করা হয়। এই যে আলাদা করার প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে আংশিক পাতন। কিভাবে এই আংশিক পাতন করা হয় এই অংশটুকু তোমরা একটু বইটা রিডিং পড়বা, তাহলে তোমাদের একদম সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন আলোচনা করতে যাচ্ছি এই চ্যাপ্টার থেকে যে বিভিন্ন বছরে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো নিয়ে। আমরা এখন দিনাজপুর বোর্ড 2020 সালের একটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা সিম্পল উদ্দীপক দেওয়া আছে, CH3CH2Cl প্লাস NaOH, অর্থাৎ ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। আমরা কিন্তু ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের যখন বিক্রিয়া শিখেছিলাম তখন কিন্তু দুইভাবে শিখেছিলাম। সোডিয়াম হাইড্রোক্সাইডটা জলীয়ও হতে পারে আবার অ্যালকোহলীয় হতে পারে। ওরা বা প্রশ্নে এখানে কিন্তু জলীয় বা অ্যালকোহলীয় এটা উল্লেখ করে দেয়নি। তাহলে আমাদেরকে উৎপাদ দেখে একটু বুঝে নিতে হবে। উৎপাদ তৈরি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তার মানে সোডিয়াম এখান থেকে ক্লোরিনের সাথে চলে গিয়েছে, সোডিয়াম ক্লোরাইড হয়েছে, আর তৈরি হচ্ছে পানি। তার মানে অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইডের OH গিয়েছে আর এর বাকি অংশ থেকে গিয়েছে পানি। তাহলে কি তোমরা চিন্তা করতে পারো বা কল্পনা করতে পারো, NaCl আর H2O যদি চলে যায় তাহলে যে বাকি অংশটা থাকে সেটাই X। আমরা এখন চিন্তা করব কি কি চলে গিয়েছে এবং বাকি আছে কি। Na চলে গিয়েছে, Cl চলে গিয়েছে, OH চলে গিয়েছে এবং
এইখান থেকে একটা হাইড্রোজেনও চলে গেছে, তাহলে এই CH3CH2 এই অংশটা থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে অবশিষ্ট থাকে দুটি কার্বন এবং চারটি হাইড্রোজেন, অর্থাৎ এক্স এর সংকেত দাঁড়াবে C2H4। আমরা নিশ্চয়ই চিনি C2H4 কি, এটা CnH2n টাইপের একটা সংকেত, সুতরাং এটা একটা অ্যালকিন। যেহেতু কার্বন সংখ্যা 2, তার মানে এই অ্যালকিনটার নাম হচ্ছে ইথিন। এখন আমরা প্রশ্নে আসব, কি করেছে প্রশ্নটা। উদ্দীপকে এক্স যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। আমরা কিন্তু এর আগে অসম্পৃক্ততার দুটি পরীক্ষা পড়েছিলাম, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা। সুতরাং এক্স যেহেতু অ্যালকিন, ইথিন আমরা কিন্তু সরাসরি ইথিন দিয়েই পড়েছিলাম, তাহলে ইথিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তার প্রমাণের জন্য ইথিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া দিতে হবে, সেক্ষেত্রে ব্রোমিনের লাল রংটা বিনষ্ট হয়ে যাবে। এবং বেয়ার পরীক্ষা অর্থাৎ ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া দেখাতে হবে, সেক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণটা বিনষ্ট হয়ে যাবে। এই দুটি বিক্রিয়া এবং বর্ণনা দিলে এখানে 3-3 পাওয়া যাবে। তার আগে অবশ্যই উদ্দীপকটা উল্লেখ করে সেটা সমাধান করে দিতে হবে। ঘ নাম্বার প্রশ্নে বলছে এক্স হতে জৈব অ্যাসিড প্রস্তুত সম্ভব কিনা তা বিশ্লেষণ করো। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা আমাদের পাঠের একটা পর্যায়ে যে কোনো যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করা যায় এরকম একটা ক্লাস আমরা করেছিলাম। সেক্ষেত্রে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল এবং অ্যালডিহাইড, এই 6টা যৌগ থেকে আমরা অ্যাসিড প্রস্তুত করা বা জৈব অ্যাসিড প্রস্তুত করা শিখেছিলাম। সুতরাং এক্স থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি মানে ইথিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি, অর্থাৎ অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতির কথা বলেছে। অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমাদের শেখা আছে এবং আমার বিশ্বাস তোমরা এটি পারবে। এখন আসো, রাজশাহী বোর্ড 2020 সালে একটা প্রশ্ন এসেছে। প্রশ্নটা খুব চমৎকার একটা প্রশ্ন এবং একটা ছোট্ট সূক্ষ্ম প্যাঁচ আছে এই প্রশ্নের মধ্যে। আসো আমরা এই প্রশ্নটা একটু সমাধান করে আসি। দেখো, উদ্দীপকের 3টি যৌগ দেওয়া আছে, প্রথমটা CnH2n, সুতরাং আমরা বুঝতেই পারছি এই সাধারণ সংকেত দেখে এটা অ্যালকিন। 2 নম্বরে বলেছে CnH2n+1 সাথে OH দেখে আমরা বুঝতে পারছি 2 নম্বর যৌগটা একটা অ্যালকোহল। 3 নম্বর যৌগের উদ্দীপকে বলেছে CnH2n+1 সাথে COOH, আর COOH দেখলেই আমরা বুঝতে পারি এটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড। এখন আসো প্রশ্ন কি করেছে দেখি। বলছে 2 নং যৌগটির, তার আগে এখানে n এর মান কিন্তু 3 বলা আছে, সুতরাং এই জিনিসটা এখানে একটু ক্লিয়ার করা দরকার। n এর মান 3 বলা আছে, তার মানে 1 নাম্বার যৌগটা 3 কার্বন বিশিষ্ট একটি অ্যালকিন, অর্থাৎ ইথিন না প্রোপিন। 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তার মানে এটা হচ্ছে প্রোপিন। 2 নাম্বার যৌগটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তার মানে প্রোপানল। 3 নাম্বার যৌগটা তোমরা হয়তো ভাবছো 3 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, মোটেও তা নয়। 3 নাম্বার যৌগটা কিন্তু বিউটানোইক অ্যাসিড। কিভাবে? বলছে এখানে n এর মান 3, তাহলে n এর মান যদি 3 বসানো হয় তাহলে এখানে কিন্তু হবে C3H, 3 এর সাথে 2 গুণ করলে 6 আর 1 এ 7, C3H7, তার সাথে COOH, অর্থাৎ এই যৌগটাতে সর্বমোট 4টি কার্বন আছে, অর্থাৎ এটা কিন্তু বিউটানোইক অ্যাসিড। এটা প্রোপানোইক অ্যাসিড চিন্তা করলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। ওকে, এখন আসো গ নাম্বার প্রশ্নটা কি বলেছে। গ নাম্বার প্রশ্নে বলেছে 2 নং যৌগটির প্রস্তুতি সমীকরণ সহ লেখো। 2 নাম্বার যৌগটা আমরা দেখতে পাচ্ছি অ্যালকোহল। আমরা অ্যালকোহলের প্রস্তুতি আমরা পড়েছি, সেক্ষেত্রে 2টি যৌগ থেকে আমরা অ্যালকোহল তৈরি করা শিখেছি, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে আর একটা হচ্ছে অ্যালকিন থেকে। অ্যালকিনের সাথে পানি দিয়ে বিক্রিয়া করেছি, বিক্রিয়া করলে সেটা অ্যালকোহলে পরিণত হয়েছে, সেক্ষেত্রে ফসফরিক অ্যাসিড প্রভাবক 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 অ্যাটমসফিয়ার চাপ ব্যবহার করতে হয়েছিল আমাদের। আর অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড থেকে যখন আমরা অ্যালকোহল প্রস্তুত করেছি তখন জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করেছি। জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ওই অ্যালকাইল হ্যালাইড থেকে হ্যালোজেনকে নিয়ে চলে যাবে, আর বাকি অংশটা জোড়া লেগে তৈরি হয়ে যাবে অ্যালকোহল। এখন আসো ঘ নাম্বার প্রশ্ন, যে প্যাচের কথা বলেছিলাম। 2 নং হতে অর্থাৎ প্রোপানল হতে 1 নং অর্থাৎ প্রোপিন এবং 3 নং উভয় যৌগই প্রস্তুত সম্ভব, বিশ্লেষণ করো। তো 2 নাম্বার যৌগটা হচ্ছে প্রোপানল। প্রোপানল থেকে 1 নাম্বার যৌগ অর্থাৎ
প্রোপিন কিভাবে তৈরি করা যায়? খুব সহজ, আমরা প্রোপানলকে নিরুদিত করব। সেক্ষেত্রে তোমরা এই অংশটা পাবা হচ্ছে, আমরা যখন অ্যালকিন প্রস্তুতি শিখেছিলাম অ্যালকোহল থেকে, অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলে সালফিউরিক অ্যাসিড থেকে সে পানি, অ্যালকোহল থেকে সালফিউরিক অ্যাসিড পানি শোষণ করে সেটাকে অ্যালকিনে পরিণত করে। সুতরাং 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে আমরা পাবো 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন অর্থাৎ প্রোপিন। এরপর আসো 3 নং যৌগ। 3 নং যৌগটা কিন্তু ছিল বিউটানোইক অ্যাসিড। এখন আমাদেরকে এই বিউটানোইক অ্যাসিডটা প্রস্তুত করতে হবে, তার মানে কার্বন সংখ্যা কিন্তু 1 বৃদ্ধি করতে হবে। আমরা কি করব? খুব মনোযোগ দিয়ে শুনবা। প্রথমে 2 নম্বর যৌগ যেটা আছে অ্যালকোহল, সেই অ্যালকোহলকে আমরা জারণ করব 2 বার। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল 3 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়ে যাবে, অর্থাৎ প্রোপানোইক অ্যাসিডে পরিণত হবে। এরপর এই প্রোপানোইক অ্যাসিডের আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করব। প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করব, তৈরি হবে সোডিয়াম প্রোপানয়েট। এরপরে ওটার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করলেই তৈরি হয়ে যাবে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়ে যাবে ইথেন। এইবার ইথেনকে আমরা সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করব, তাহলে তৈরি হবে ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইডের উপর যদি আমরা উডস বিক্রিয়া অ্যাপ্লাই করি, তাহলে এবার কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ ইথাইল ক্লোরাইড পরিণত হয়ে যাবে ইথেনে, ইথাইল ক্লোরাইড পরিণত হয়ে যাবে বিউটেনে, কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে গেল। এবার কিন্তু খুব সহজে বিউটেন থেকে তোমরা বিউটানোইক অ্যাসিড তৈরি করতে পারবা। আমরা যেভাবে অ্যালকেন থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করেছিলাম সেই ধাপগুলো অনুসরণ করবা, তাহলেই হয়ে যাবে। আমি আবারও বলি, প্রথমে অ্যালকোহলকে জারণ করতে হবে, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড হবে। 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড থেকে 3 কার্বন বিশিষ্ট অ্যাসিডকে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করে ইথেন বানাবো। ইথেনকে ইথাইল ক্লোরাইডকে উডস বিক্রিয়ার মাধ্যমে বিউটেন বানাবো, এবং বিউটেন থেকে আমরা অ্যালকেন থেকে যেভাবে ফ্যাটি অ্যাসিড তৈরি করা হয় সেই প্রক্রিয়া অনুসরণ করে আমরা ফ্যাটি অ্যাসিডটা তৈরি করে ফেলবো। এরপর আসো ময়মনসিংহ বোর্ড 2020 সালের যে প্রশ্নটা এসেছে, দেখো এখানে খ নাম্বার উদ্দীপকটা আগে দেখে, উদ্দীপকের যৌগ এ এটা হচ্ছে প্রোপানোইক অ্যাসিড, বি হচ্ছে মিথেন, আর সি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন। কি করে বুঝলাম অ্যালকিন? C3H6 যে কয়টি কার্বন আছে তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন আছে, সুতরাং এটা একটা অ্যালকিন এবং 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তার মানে প্রোপিন। খ নম্বরে বলেছে C6H6 অ্যারোমেটিক যৌগ কেন? আমরা যে C6H6 কিন্তু বেনজিনের আণবিক সংকেত, তার মানে প্রশ্নটা করেছে বেনজিন অ্যারোমেটিক যৌগ কেন, আজকেই কিন্তু আমরা শিখেছি। গ নাম্বার প্রশ্ন বলছে যৌগ এ থেকে কিভাবে ইথেন তৈরি করবে। যৌগ এ অর্থাৎ প্রোপানোইক অ্যাসিড, আমরা কিন্তু কিছুক্ষণ আগেই প্রোপানোইক অ্যাসিড থেকে ইথেন তৈরি করাটা শিখলাম। ওই যে প্রোপানলকে আমরা প্রথমে জারিত করে প্রোপানোইক অ্যাসিড তৈরি করলাম, এরপর প্রোপানোইক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করেছিলাম সোডিয়াম প্রোপানয়েটের কে আমরা সোডা লাইম দিয়ে উত্তপ্ত করেছিলাম, অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করেছিলাম, তাহলে একটা কার্বন কমে গিয়ে তৈরি হয়েছে ইথেন। অর্থাৎ তোমরা এক্ষেত্রে এই ইথানোইক অ্যাসিডের সাথে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করবা, তৈরি হবে সোডিয়াম ইথানয়েট, এরপর তাকে সোডা লাইম দিয়ে উত্তপ্ত করবা, তৈরি হয়ে যাবে ইথেন। ঘ নাম্বার প্রশ্নে বলছে যৌগ বি ও সি এর মধ্যে কোনটি অসম্পৃক্ততার পরীক্ষা প্রদর্শন করে। খুব স্বাভাবিক, বি হচ্ছে অ্যালকেন, এটা অসম্পৃক্ততার পরীক্ষা প্রদর্শন করবে না, আর সি হচ্ছে অ্যালকিন, এটা অসম্পৃক্ততার পরীক্ষা প্রদর্শন করবে। অর্থাৎ তোমাদের এক্ষেত্রে ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার পরীক্ষাটা প্রোপিন শো করে বা দেখায় সেটা দেখাতে হবে, এবং মিথেন দেখায় না সেটাও দেখাতে হবে, তাহলে এখানে 4-এ 4 পাওয়া যাবে। এই সমস্ত জিনিস কিন্তু আমাদের আলোচনা করাই আছে। আমরা আরেকটি প্রশ্ন দেখব, এটা ঢাকা বোর্ড 2020 সালে এসেছিল। বলছে এ যৌগ হচ্ছে CnH2n, তার মানে এটা একটা অ্যালকিন। বি হচ্ছে CnH2n+1 সাথে OH, তার মানে বি যৌগটা একটা অ্যালকোহল, এবং এখানে n এর মান 2, তার মানে এটা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন, তার মানে ইথিন, আর এটা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, তার মানে ইথানল। বলছে এই যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন সমীকরণ সহ প্রমাণ করো। সহজ, আমরা এর আগেও দেখলাম অসম্পৃক্ততার পরীক্ষা দিতে হবে, ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার পরীক্ষা। জৈব অ্যাসিড তৈরিতে এ ও বি উভয় যৌগকেই ব্যবহার করা যাবে কি? সমীকরণ সহ যুক্তি দাও। অর্থাৎ
অ্যালকিন বা ইথিন এবং ইথানল থেকেই কি ইথানোয়িক অ্যাসিড বা জৈব অ্যাসিড প্রস্তুত করা যাবে? আমরা উত্তর নিশ্চয়ই জানি যে যাবে, এবং কিভাবে যাবে সেটাও আমরা দেখিয়ে দিব। তাহলে আমাদের এখানে 4-এ 4 পাওয়া যাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ধরনের প্রশ্নই আসুক না কেন, আমরা কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হচ্ছি, এবং বেশিরভাগ প্রশ্নটাই আসছে সম্পৃক্ত অসম্পৃক্ততার পরীক্ষা এবং জৈব অ্যাসিড প্রস্তুতি। সুতরাং এই জায়গাটার উপরে তোমরা যদি ফোকাস করো, তাহলে এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবা। চ্যাপ্টারের বাকি কোনো সময় কোনো অংশ যদি তোমরা ভুলে যাও, তাহলে আমাদের এই পেজে এই ধারাবাহিকভাবে 8টি ক্লাস দেওয়া আছে, তোমরা পুনরায় পর্যবেক্ষণ করতে পারো। আমার বিশ্বাস তাতে তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তোমরা আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।